আমার মনে হয় এরা তোমাদের বাচ্চা নেওয়াই ছাড়বে, তাই আগেভাগে ছেলেমেয়ের নাম ঠিক করে ফেলো। বলে সোজা হয়ে বসলো। অরু আর চোখে তাকালো। রুদ্র সামনে এসে দাঁড়িয়েছে। অরুর দিকে একবার চোখ বুলিয়ে নেয়, তারপর কঠিন কণ্ঠেই বলল, বাচ্চার আবার বাচ্চা কি হয় দাদি? সম্ভব কি? রুদ্রের কথায় মুখ তুলে চাইল অরু। রুদ্রের মুখে তাচ্ছিলের হাসি ফুটে উঠেছে। মহিমা চৌধুরী আর রাবেয়া চৌধুরী নিজেদের মুখ চাওয়াচাই করতে লাগলো। নাতির কথার অর্থ বুঝতে না পেরে মহিমা চৌধুরী জিজ্ঞেস করলেন। কি বলতে চাচ্ছিস রুদ্র? রুদ্র মুচকি এসে বলল, তোমার নাতির বউ এখনো ঠিক করে নিজেকেই সামলাতে পারে না, সে আবার বাচ্চাদের কিভাবে সামলাবে? জোরে বাতাস হলে নিজে উড়ে যাবে। অরুর মুখ শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বিথির দিকে তাকালো। বিথি একবার রুদ্র আর একবার অরুর দিকে তাকাচ্ছে। অরুর কঠিন চাহনি দেখে বিথি ঢোক গিলল। রুদ্র আর কারো কথা শোনার জন্য অপেক্ষা করলো না, বেরিয়ে গেল বসার ঘর থেকে। রুদ্র বেরোতে অরু পেছন ফিরে ওর যাওয়ার দিকে নজর দিল, আবার ঘাড় ঘুরিয়ে রাগান্বিত চোখে বলল, দেখছো আপি, তোমার ভাই আমাকে কিভাবে বলল আমি নাকি নিজেকে সামলাতে পারি না, বাতাসের এক টানে নাকি উড়ে যাব। নিজের বউকে এইভাবে কেউ বলে? বিধি অরুকে শক্ত করে ধরে শান্ত করার চেষ্টা করছে। রাগে লাল হয়ে উঠেছে। মহিমা চৌধুরী তাড়াতাড়ি করে বলল, রাগ করিস না বউ। রাগ করলে তুই অসুস্থ হয়ে পড়বি। আমার নাতি আমাকে বলেছে তোকে রাগানো যাবে না। মহিমা চৌধুরী কিছুক্ষণ থামলেন, সবার দিকে একবার নজর বুলিয়ে গলাটা খাদে নামিয়ে আবারও বললেন, কিন্তু রুদ্রের শেষ কথায় যুক্তি আছে। একটু খাওয়া দাওয়া করা উচিত তোর বউ। দাদি তুমিও? সন্ধ্যায় রুমে ঢুকে অরু দেখতে পেল রুদ্র খাটের উপর বসে আছে এবং পুরো ঘাট ভর্তি ফাইলপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। অরু রুদ্রকে দেখতেই মেজাজ গরম হয়ে উঠল। রাগান্বিত চোখে পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিয়ে কোমরে দু হাত দিয়ে রুদ্রের সামনাসামনি হয়ে দাঁড়ালো। রুদ্র অরুর উপস্থিতি অনেক আগে টের পেয়েছে, কিন্তু রুদ্র এমন ভান করলো যেন সে অরুকে দেখতেই পাচ্ছে না। অরু রুদ্রের এহেন ভাব দেখে বিরক্ত হয়ে উঠে বলে, আপনি সব সময় আমার পিছনে এমনভাবে লাগেন কেন? আমার সাথে কি আপনার আগের জন্মে কোনো শত্রুতা আছে? অরু কটাক্ষ করে কথাগুলো বলে রুদ্রের কানে যেতে রুদ্র মুখ তুলে তাকালো। অরু রাগান্বিত মুখ দেখে রুদ্রের মুখে শান্ত হাসি ফুটে ওঠে। হাতের ফাইল খাটের উপর রেখে উঠে দাঁড়ায়। অরুর কাছে এসে দাঁড়ালো, অরুর কোমর জড়িয়ে ধরে আর অরু দাঁতের উপর দাঁত চেপে বলল, আমাকে ছাড়ুন, এত জোরে ধরেছেন আমি তো উড়ে চলে যাব। অরু খোঁচা মেরে বলল। রুদ্র খিলখিল করে হেসে উঠল। অরুর সামনের চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল, সরি সোনা, বাট আমি একটা মিথ্যা কথা বলিনি। বাচ্চা নেওয়ার মতো বয়স বা স্বাস্থ্য কোনোটাই তোমার নেই। কিন্তু অরু কিছু একটা বলতে যাবে, কিন্তু রুদ্র থামিয়ে দেয়। অরুকে জড়িয়ে নেয় নিজের বুকের সাথে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার জন্য সবচেয়ে আগে। বাচ্চাদের নিয়ে ভাবতে আমি চাই না, এবং তুমিও এই চিন্তা করো না। সময় হলে সব হবে, সময় হলে সব হবে। বলে অরু মাথায় চুমু দিল। অরুর রাগ যেন এক নিমিষে জল হয়ে গেল। রুদ্রকে জড়িয়ে ধরল, কিন্তু মনে একটু যেন আক্ষেপ থেকেই গেল, যা রুদ্রকে বলতে পারল না। অরুর বাচ্চা অনেক পছন্দ। যখন মহিমা চৌধুরী অরুর ছেলে মেয়ে নিয়ে কথা বলছিল, তখনই ভেবেছিল রুদ্রকে বলবে সে বাচ্চা নিতে চায়, কিন্তু রুদ্রর কথায় যেন সে কথাই বলতে পারল না। আর দমে গেল এক মুহূর্তে, কিন্তু একদম নিরাশ হয়ে গেছে তাও নয়। রুদ্রের একটা কথা তার ভীষণ ভালো লেগেছে। তুমি চলো আমাদের সাথে। দেখতে দেখতে সময় চলে গেল। আগামীকাল ঢাকায় ফিরবে চৌধুরীরা। মহিমা চৌধুরীর মন ভীষণ খারাপ। তিনি চাচ্ছেন ছেলেমেয়েরা যেন আরো কয়েকটা দিন থাকে, কিন্তু সেটা সম্ভব নয়। আদনান সাহেবের অফিসের কাজ পেন্ডিং পড়ে রয়েছে। ঢাকায় ফিরে সেসব কাজ গুছিয়ে তুলতে হবে। এর মধ্যে অরুর হঠাৎ শরীরটা বেশ খারাপ হয়ে পড়েছে। ঢাকায় যেয়ে অরুকে ডাক্তার দেখাতে হবে। তোহানও চট্টগ্রাম যেতে হবে। সব মিলিয়ে চৌধুরীরা কাল ভোরবেলায় রওনা হচ্ছে। বললাম আর কয়েকটা দিন থেকে যা, তা তো শুনবি না। মন খারাপ করে বলল মহিমা চৌধুরী। রুদ্র দাদির কথা শুনে বলে। মহিমা চৌধুরী রুদ্রের কথা শুনে মুখ বাঁকিয়ে বলল, তোর দাদা আমারে ছাড়া চলতে পারে না, আর তিনি এই বাড়ি রেখে ঢাকায়ও যাওয়ার মানুষও যায় কিভাবে বল? দাদির কথা শুনে রুদ্র বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো। দাদিকে পেছন থেকে জড়িয়ে ধরে আদরি গলায় বলল, তাহলে আমরা আবার আসবো। ওর একটু সুস্থ হোক, ডাক্তার দেখাই, ওকে নিয়ে আমি আসবো, কথা দিচ্ছি। সত্যি?
ওরু মেয়েটা কি লক্ষ্মী, মেয়েটা তোকে কত পাল্টিয়ে দিয়েছে, মেয়েটাকে কখনো কষ্ট দিস না। বলে রুদ্রের কপালে আলতো করে আদর করে দিল। রুদ্র হেসে মাথা নাড়িয়ে সায় দিল। ঢাকায় বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। হরু কোনো কিছুই খাচ্ছে না, শরীর বেশ দুর্বল লাগছে। খাওয়ার চেষ্টা করলেই বমি হচ্ছে, জোর করা যাচ্ছে না। ডাক্তার জোর করতে বারণও করেছে। বাড়িতে ঢুকে এই ওরু দৌড়ে রুমে চলে গেছে। রুদ্র পেছন পেছন এসেছে ঘরে। ঘরে ঢুকতেই দেখলো ওরু ওয়াশরুমে গেছে। রুদ্র ভ্রুকুচকে খাটের উপর বসে প্যান্টের পকেট থেকে ফোন বের করে ডাক্তার সাহেবকে কল করে। অপর প্রান্ত থেকে কল রিসিভ করতে রুদ্র বলল, হ্যালো আঙ্কেল, আমি রুদ্র বলছি, আপনার সাথে কথা আছে। ওর শরীরটা আবার খারাপ হয়ে পড়েছে, বেশ কয়েকবার বমি করেছে, আজ কিচ্ছু খাচ্ছে না, কি করব? আচ্ছা ঠিক আছে, কালকে বিকেলে চেম্বারে আসছি ওরকে নিয়ে। কলটা কেটে দেয় বলে এর মধ্যে ওরু ওয়াশরুম থেকে বেরিয়েছে। শোল থেকে বিন্দু বিন্দু ঘাম বেরোচ্ছে। রুদ্র উঠে যেয়ে ওরুকে ধরে। ওর শরীর কাঁপছে। রুদ্র ওকে ধরে আস্তে আস্তে খাটের উপর বসিয়ে দেয়। একটা টাওয়াল নিয়ে সযত্নে ওরুর ঘাম মুছে দিয়ে রুদ্র বলে, খাওয়া দাওয়া করবে না, শরীর তো খারাপ হবে। ওরু রুদ্রের হাত ধরে ওকে পাশে বসায়। ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। ক্লান্ত কণ্ঠে বলে, খেতে ইচ্ছে করছে না, জোর করে খেলে বমি হচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছি না, ভালো লাগছে না আমার আর। রুদ্র ওরুকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, অমন কথা বলতে বারণ করেছি না? যাই হোক, কালকে বিকেলে আমি তোমাকে নিয়ে ডাক্তার আঙ্কেলের কাছে যাব, তোমার চেক আপ করানোর জন্য। ওরু রুদ্রের কথায় সায় জানাতেই হালকা মাথা নাড়ায়। ওরু জানে এখানে না না করলে রুদ্র ছেড়ে কথা বলবে না। বেশ কিছুক্ষণ রুদ্রের বুকে মাথা গুজে পড়ে রইল ওরু। রুদ্র আস্তে করে মাথা টিপে দিচ্ছিল। জামা কাপড় পাল্টাতে হবে। রুদ্র মনে করিয়ে দিল ওরুকে। ওরু সোজা হয়ে বসলো। রুদ্রের হাত থেকে টাওয়ালটা নিয়ে উঠে দাঁড়ালো। রুদ্রের দিকে তাকিয়ে শান্ত হাসি হেসে ওয়াশরুমের দিকে যাবে, হঠাৎই ওরু মাথা ঘুরে পড়ে গেল। মুহূর্তে ঘটে যাওয়ার জন্য এমন ঘটনায় রুদ্রের সামনে ওরু মেঝেতে পড়ে গেল। রুদ্র সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ওরুকে কোলে তুলে নেয়। সাবধানে বিছানায় শুয়ে হাঁক ছাড়লো। আপি, মা! নিচ থেকে রুদ্রের চিৎকার শুনে সবাই দৌড়ে উপরে আসে। রুদ্র ঘরে ঢুকে বিছানায় চোখ পড়তে বিথি আর রাবেয়া চৌধুরী ছুটে যান অরুর কাছে। রুদ্র সেদিক থেকে সরে এসে দাঁড়ায়। বিথি অরুর পায়ের কাছে বসে। রাবেয়া চৌধুরী অরুর মাথার কাছে। বিথি রুদ্রের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে, ভাই, ওরও অজ্ঞান হলো কিভাবে? রুদ্র ফোনের দিকে তাকিয়ে স্থির কণ্ঠে জবাব দিল, জানি না, একটু আগ পর্যন্ত ভালোভাবে কথা বলছি, ফ্রেশ হতে ওয়াশরুমে যাবে এমন সময় সেন্সলেস হয়ে পড়ে। আমি ডাক্তার আঙ্কেলকে কল করছি। বলে ফোনটা কানে ঠেকায়। ডাক্তার এসেছে। অরুর জ্ঞান এখনো ফেরেনি। ডাক্তার অরুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ঘরে সবাই নিস্তব্ধ হয়ে কোণে দাঁড়িয়ে আছে। সবার কপালেই চিন্তার ফাঁজ। রুদ্র দেয়ালের সঙ্গে সেটে আছে। চোখে মুখের চাহনি কঠিন ও রুক্ষ। ভেতরে কি চলছে দেখে কেউ বলতে পারবে না। বেশ অনেকক্ষণ ধরে ডাক্তার অরুকে দেখার পর একটা ইঞ্জেকশন দেয়। তারপর সবার দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলে, তোমরা সবাই এত চিন্তা করো কেন? ডাক্তার সাহেব এহেন কথা সবার দিকে ভ্রু কুঁচকে যায়। বিধি সামনে এগিয়ে এসে বলে, আঙ্কেল, আপনি কি বলতে চাইছেন? ওরও ঠিক আছে তো? ডাক্তার সাহেব বিধিকে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে উঠে দাঁড়ায়। রুদ্র কাছে এসে ওর কাঁধে হাত দিয়ে বলল, কংগ্রাচুলেশন ব্রো, ইউ আর গ্রেট, টু বেবি ওয়ান ফাদার। ডাক্তার সাহেবের শেষ কথা যেন সবার হুঁশ কেড়ে নিল। রুদ্র পাথরের ন্যায় তাকিয়ে রইল ওর দিকে। বাকিরা সবাই নিজেদের দিকেই চোখাচোখি করছে। বিধি আস্তে করে তার মায়ের কাছে যেয়ে দাঁড়ায়। রাবেয়া চৌধুরীর দিকে বড় বড় করে তাকিয়ে বলল, মা, তুমি দাদি হতে চলেছ। রাবেয়া চৌধুরী হুঁশ যেন মেয়ের কথায় ফিরল। একগাল হাসি ফুটল মুখের চাহনি এমন, যেন তার এখনো বিশ্বাসই হচ্ছে না পুরো বিষয়টা। রাবেয়া চৌধুরী মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে উৎসাহিত কণ্ঠে বলল, দুজনই এবার নাচতে শুরু করবে। ডাক্তার সাহেব তা দেখে বলেন, এই তো হাসি ফুটছে। বলে রুদ্রের দিকে তাকালো। রুদ্র আগের মতোই তাকিয়ে আছে। ডাক্তার সাহেব কি ভাবলেন? একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি রুদ্রের কাঁধে পুনরায় হাত দিয়ে বলল, কিছু টেস্ট লিখে দিচ্ছি, কালকে আরুকে নিয়ে যেয়ে হসপিটালে টেস্ট করিয়ে নিও। রুদ্র কোনো প্রতিক্রিয়া দেখালো না। ডাক্তার সাহেব আদনান সাহেবের সাথে হাত মিলিয়ে বাইরে চলে গেল। তোহান রুদ্রের কাছে যেয়ে দাঁড়ায়। রুদ্র একবার সেদিকে তাকিয়ে বাইরে চলে গেল। তোহান আর আদনান সাহেব বিথি এবং রাবেয়া চৌধুরীর মতো খুশি
হতে পারছে না। তারা পরিস্থিতি বুঝতে পারছে। রুদ্র মোটে এই ব্যাপারটা পছন্দ করছে না। ওর সবেমাত্র জ্ঞান ফিরেছে। সে এখনো কোনো কিছুই জানে না। বিথি এবং রাবেয়া চৌধুরীর উৎসাহ দেখে ওরও একটু ভ্যাবাচাকা খেচ্ছে। জ্ঞান ফেরার পর থেকে ওরু রুদ্রকে দেখেনি, কাউকে জিজ্ঞেস করতে পারছে না, সবাই সবার মতোই ব্যস্ত। রাবেয়া চৌধুরী কখন থেকে যেন কারো ফোনে কথা বলছে ঘরের এক কোণে দাঁড়িয়ে। বিথিও ফোনে কার সাথে মেসেজ করছে। ওরু আতশোয়া হয়ে বসে, বিথির দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, আপি, কিছু কি হয়েছে? তোমরা এত খুশি কেন? আর বাকিরা কোথায়? বাকিরা বলতেই অরু রুদ্রকে বোঝাচ্ছে। বিথি হাতের ফোন এদিকে রেখে অরুকে জড়িয়ে ধরে। অরুর গাল দুটো আলতো হাতে বুলিয়ে দিয়ে বলল, খুশি হব না? তুমি আমাদের এত বড় খুশির খবর দিয়েছো, খুশি তো হতেই হবে। মানে? ওরও বিথির কোনো কথা আর আগামাথা বুঝতে পারছে না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। রাবেয়া চৌধুরী ফোনে কথা শেষ করে অরুর পাশে এসে বসে। অরুর মাথায় যত্ন করে হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল। রাবেয়া চৌধুরী মুখে একগাল হাসি। অরু যেন বিস্ময়ে চরম পর্যায়ে পৌঁছে গেছে। বড় বড় চোখ করে বিথি আর রাবেয়া চৌধুরীর দিকে বারবার তাকাচ্ছে। কোনো কথাই ফুটছে না মুখে। অরু টের পেল ওর দেহখানা আবারও কাঁপছে। শুধু তফাৎ এটা খুশির কারণে হচ্ছে। অরু মনের অজান্তে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল পানি। অরু শক্ত করে রাবেয়া চৌধুরীকে জড়িয়ে ধরে আর ফুপিয়ে উঠল। কান্নাটা খুশির। বিথি আর রাবেয়া চৌধুরী ওকে থামালো না। প্রত্যেকটা মেয়ের প্রথম প্রেগনেন্সির এমন অনুভূতি তৈরি হয়। তখনই মনে হয় এর থেকে বড় কোনো প্রাপ্তি এ জীবনে হয় না। এখন স্বাভাবিক। অরুর ঠোঁটের কোণ থেকে যেন খুশি সরছে না। তার নাচতে ইচ্ছে করছে। থেকে থেকে সে নিজের পেটে হাত বুলাচ্ছে। এত খুশির মধ্যে অরু রুদ্রকে দেখতে না পেয়ে কিছু একটা আন্দাজ করতে পেরেছে। খুশি যেন নিমিষে জল হয়ে উঠল। রুদ্র কেমন প্রতিক্রিয়া দেখাবে শরীর হঠাৎ কেঁপে উঠে। পাশ থেকে বিথি ওকে জড়িয়ে ধরে। অরু ঘামছে। বিথি সেদিকে তাকিয়ে উৎকণ্ঠা গলায় বলে, কি হয়েছে অরু? তুমি এত ঘামছো কেন? গরম লাগছে? অরু খপ করে বিথির হাত ধরে নিচের ঠোঁট ভিজিয়ে বলল। তোমার ভাই জানে সব? বিথি যেন এবার সব বুঝতে পারল। সত্যি তো, তার ভাই এই সংবাদ শোনার পর থেকে একটা বারের জন্য এই ঘরে আসেনি। কোথায় গেছে? তার স্বামী আর বাবাই বা কোথায়? বিথি আলতো করে হ্যাঁসূচক মাথা নাড়ায়। অরু ঠোঁট কামড়ে বালিশের সাথে হেলান দেয়। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের পেটে হাত রাখলো। তার সন্তানকে তার বাবা ভালোবাসবে না? রুদ্রের তর্জনী এবং মধ্যম আঙ্গুলের মাঝে জ্বলছে সিগারেট। রাস্তার মোড়ে রুদ্র আর তোহান বসে আছে। তোহানের হাতেও রয়েছে সিগারেট। বাড়ির থেকে অনেক দূরে রয়েছে। দুজনের মুখে কোনো কথা নেই। এই রাস্তায় তেমন মানুষজন বা গাড়ি চলে না। এক প্রকার খালি রাস্তা। খবরদার, তোমাকে খুশি করতে পারিনি জানি, কিন্তু নিস্তব্ধতা ভেঙে কথা বলল তোহান। রুদ্র ঘাড় ঘুরে স্থির দৃষ্টির তাকায় তোহানের পানে। শান্ত গলায় জিজ্ঞেস করলো, কিন্তু কি? তোহান রুদ্রের কাজ ঘেঁষে বসলো। কাজ শক্ত করে ধরে বলল, আরুর জন্য খুশি হয়ে যাও। তোমার বোন আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করছিল আমরা কোথায়, আর আরু নাকি অনেক খুশি, এত বেশি খুশি হয়েছে যে কান্নাকাটি করছে। বলে হাসার চেষ্টা করলো। রুদ্র এরকম ভাবে স্থির চোখে তাকিয়ে আছে। কোনো ভাবান্তর হয়েছে বলে তো মনে হয় না। রুদ্র সিগারেটটা এক টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, ওর জন্যই তো আমি খুশি হতে পারছি না দুলা ভাই। মানে? অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তোহান। জিজ্ঞেস করে তোহান। রুদ্র হাতের সিগারেটটা রাস্তায় ছুঁড়ে মারে আর উঠে দাঁড়ায়। সঙ্গে তোহানও উঠে দাঁড়ালো। রুদ্র হাঁটতে শুরু করেছে। তোহানও পেছন পেছন হাঁটছে। রুদ্র শীতল কণ্ঠে বলল, ওর শরীরের অবস্থা ভালো না, ডাক্তারের বারণ রয়েছে। ওর উপরে প্রেশার দেওয়া যাবে না, ক্লান্ত করা যাবে না, সাবধানে রাখতে হবে। দিনে 14 বার অজ্ঞান হয়ে পড়ে। রুদ্র থামলো। কপালে হাত দিয়ে তোহানের দিকে ফিরে দাঁড়ালো। কপালের থেকে হাত নামিয়ে বলল, ও এইসব ধকল নিতে পারবে না। ওর যদি কিছু হয়ে যায় আমি পারবো না। আমার নতুন ভাই আসবে? ইভান তার বাচ্চা গলায় জিজ্ঞেস করলো। ইভান অরু আর বিথির মাঝে বসে আছে। অরুর পেটে হাত বুলাচ্ছে সাবধানে। বিথি ছেলের মাথায় হাত দিয়ে বলল, আসবে, কিন্তু বোনও হতে পারে। না, আমার ভাই চাই। ইভান প্রতিবাদ করে বলল। অরু চুপচাপ বসে সব দেখছে। মাঝে মাঝে দরজার বানে চোখ চলে যাচ্ছে। রুদ্র কোথায় জানতে খুব ইচ্ছে করছে অরুর। বিথিকে দিয়ে কল করিয়েছিল তোহানকে। তোহান শুধু বলেছে, আমি এখন রুদ্রর সাথে বাইরে রয়েছি, রুদ্রর মুড অফ, পরে কথা বলছি। কথাগুলো শুনে অরুর মন যেন
কাচের ন্যায় ভেঙে গেল, মনমরা হয়েই বসে আছে। মিমি মিমি ইভানের ডাকে ধ্যান ভাঙল অরুর। দরজার পান থেকে চোখ সরিয়ে ইভানের দিকে তাকায়, মুখে হাসি আনার চেষ্টা করে বলল। কি হয়েছে ইভান? ইভানের মুখে হাত রেখে বলল অরু। ইভান অরুর আরো কাছে যেয়ে জিজ্ঞেস করলো। তোমার কি লাগবে, বোন নাকি ভাই? ইভানের পাকা কথা শুনে অরু না চাইতেও হেসে ফেলল। বিথিও চাপা হাসলো। বিথি ছেলের দিকে তাকিয়ে বলল। গাধা, তোর মিমির কেন গাধা তোর মিমির কেন ভাই বোন লাগবে? ভাই বা বোন শুধু তোর জন্য, ওর জন্য তোর ছেলে মেয়ে হবে। বলে অট্টহাসিতে ফেটে পড়ল বিথি। ইভান পিটপিট করে তাকিয়ে আবার অরুকে জিজ্ঞেস করলো। ও আচ্ছা, তাহলে তোমার কি লাগবে, ছেলে নাকি মেয়ে? অরু ইভানের মুখ আলতো করে টিপে দিয়ে বলল। আমার তোমার মতো একটা ছেলে লাগবে। প্যান্টের পকেটে হঠাৎই ফোনের শব্দ আসতে রুদ্র প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে। ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো হানুর নাম্বার থেকে কল এসেছে। রুদ্র কয়েক সেকেন্ড অপেক্ষা করে কলটা রিসিভ করে। হ্যালো। কানে ফোন ঠেকাতে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। কণ্ঠটা রুদ্রের চেনা। অরিন বল। রুদ্র বলল। গুড নিউজটা কি শুনলাম? স্বাভাবিক কণ্ঠে বলল অরিন। কোনো রকম উৎসাহ খুঁজে পাওয়া গেল না। গুড নিউজটা তোর কাছ থেকে শুনলে বেশি খুশি হতাম আমি। কোনো কিছু কি চলছে তোর মধ্যে? জিজ্ঞাসু কণ্ঠে জিজ্ঞেস করলো অরিন। রুদ্র দীর্ঘশ্বাস ছাড়লো। অরিন ওকে সম্পূর্ণ না হোক ভালোই চেনে। ওর গলা শুনেই টের পেয়েছে কোনো কিছু চলছে ওর মাঝে। রুদ্র স্বাভাবিক কণ্ঠে বলল। তেমন কিছু না, ব্যাপারটা আমি আশা করিনি, তাই একটু হতবুদ্ধি হয়ে পড়েছি। তা তো মনে হয় না। অরুর সাথে কথা হয়েছে, ও প্রচুর দুশ্চিন্তা করছে। তুই না খবরটা শুনে বেড়াই, তা তো মনে হয় না। অরুর সাথে কথা হয়েছে, ও প্রচুর দুশ্চিন্তা করছে। তুই না খবরটা শুনে বেরিয়ে গিয়েছিস বাড়ি থেকে। শোন, আমি জানি তুই যেটা বুঝবি সেটাই করবি, কিন্তু তারপরও বলছি, বোনটা তো আমার। ও খুশি, ওই খুশি যেন তোর জন্য নষ্ট না হয় রুদ্র। বউ হিসাবে নিয়ে গিয়েছো, ওর মুখে হাসি ফুটিয়ে রাখার দায়িত্ব তোর। হয়তো তুই খুশি নাও হতে পারিস, কিন্তু সেজন্য আমার তার খুশি থেকে বঞ্চিত হবে, সেটা আমি মেনে নিব না। মনে থাকে যেন। একটানা কথা বলে কল কেটে দিল অরিন। রুদ্র স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওখানে। পাশ থেকে তোহান রুদ্রের কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলো। কি হয়েছে রুদ্র? রুদ্র কোনো জবাবই দেয় না, শুধু নাসূচক মাথা নাড়ায়। গতরাতে রুদ্রের জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে ওরু তা ঠিক বলতে পারবে না। সকালের মিষ্টি রোদ মুখে এসে পড়তে ওরু পিটপিট করে চোখ খুলে কিছুক্ষণ চুপচাপ উপরের দিকে তাকিয়ে যখনই উঠতে যাবে টের পেল সে কারো বাহুর মধ্যে বন্দী। অস্পষ্ট চোখে পাশে তাকাতেই দেখলো রুদ্র বাচ্চাদের মতো তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রুদ্রকে দেখতেই দেহে যেন পান ফিরে পেল অরু। অরু রুদ্রের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ওরু একবার রুদ্রের দিকে নজর বুলিয়ে নেয়। যে কাপড় পরা ছিল তাই পরে ঘুমিয়েছে, তার মানে অনেক রাতেই ফিরেছে রুদ্র। অরু রুদ্রের হাত নিজের পেটের উপর দিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলল। আপনি কেন খুশি হতে পারছেন না? বাচ্চাটা তো আপনার। আপনি যদি খুশি না হন তাহলে আপনার সন্তানকে এই পৃথিবীর আলো কিভাবে দেখাবো? কিভাবে ওকে শান্তি দিব? অরু থামলো, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, ফুপিয়ে উঠল। শব্দ হচ্ছে না কান্নার, ফুপিয়ে ফুপিয়েই বলল। আমাকে সবসময় কেন আপনি দোটানায় ফেলেন বলুন তো? আমি জানি আপনি আমাকে নিজের থেকেও ভালোবাসেন, কিন্তু কেন আমাদের সন্তানকে ভালোবাসতে পারছেন না? রুদ্র হাতের তালু দিয়ে চোখের পানি মুছল। রুদ্রের পশম ভরা হাতে আলতো করে ধরল, ঠোঁট কামড়ে চেয়ে রইল। বসার ঘরে অরু একা বসে আছে। সে আজ অনেক সকালে উঠেছে। বাড়ির কেউ এখনো ওঠেনি। ঘরে শুয়ে থাকতে ইচ্ছে করছে না, তাই উঠে এসে বসেছে এখানে। বসার ঘরে এক সাইডে কাচের স্লাইডিং ডোর দেয়া, এজন্য সামনের বাগানটা সবার কাছেই দৃশ্যমান। অরু সেদিকে তাকিয়ে এক দৃষ্টিতে আছে। অনেকক্ষণ হয়ে গেছে অরু বসে আছে, উঠতেও ইচ্ছে করছে না। কেমন আলসেমি ধরেছে তাকে, মনে হচ্ছে বছরের পর বছর বসে থাকতে পারবে সে এখানে। হঠাৎ সামনের টি টেবিলে কিছু রাখার শব্দ হতে ওরু চোখ তুলে সেদিকে চাইল। রুদ্র 2 কাপ কফি টি টেবিলের উপর রেখেছে। রুদ্রকে সোজা হয়ে বসতে দেখে অরু বসে, কোনো কথাই বলছে না। রুদ্র 2টো কাপের থেকে একটা কাপ এগিয়ে দেয় অরুর দিকে। অরু কিছু না বলে চুপ করে কাপটা রুদ্রের হাত থেকে নেয়। কাপের দিকে তাকাতে অরুর চোখ জল করে ওঠে। দুধ চা, অরুর প্রিয় দুধ চা, কতদিন খায়নি সে। ঠোঁটের কোনো একটা মিষ্টি হাসি ফুটল। রুদ্র নিজের কাপটা নিয়ে অরুর পাশে বসে। অরু রুদ্রের কাপেও উকি মেরে দেখলো ওর কাপেও দুধ চা। অরু একটু ভ্রু উঁচিয়ে করে বলে,
আপনি দুধ চা খাবেন? খেতে পারি না বুঝি? না মানে আপনি তো খান তাই। খাই না, কিন্তু এখন খেতে ইচ্ছে করছে, তাই খাচ্ছি। অরু হাসল, কাপে চুমুক দিয়ে বলল। আপনি চা বানিয়েছেন? রুদ্র ভ্রু উঁচু করে বলল। আমার ছাড়া আর কে বানাবে শুনি? আপনি এত সুন্দর চা বানাতে পারেন? পারি। আমার উপরে রাগ করেছো? অরুর চুল কানের কাছে গুজে দিয়ে বলল। অরুর হাসি যেন নিমিষেই বিলীন হয়ে গেল। অরু রুদ্রের প্রশ্নের কোনো উত্তর দিল না, মুখ ঘুরিয়ে বসল। রুদ্র দীর্ঘশ্বাস ছাড়ে। অরু আরো কাছে বসে, হাতের চায়ের কাপটা টেবিলের উপর রেখে পেছন থেকে অরুকে জড়িয়ে ধরল আলতো করে। ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় রুদ্র। অরু চোখ বন্ধ করে নিল। নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে অরু। কিছুক্ষণ পর রুদ্র অরুর ঘাট থেকে মুখ তুলে অরুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। সরি, কালকে আমার জন্য তোমার অনেক টেনশন করতে হয়েছে। আমি জানি এই টাইমে তোমার টেনশন নেওয়া উচিত নয়, বাট আমার... রুদ্র তার কথা শেষ করতে পারে না, তার আগে অরু রুদ্রের দিকে ফিরে তাকায়। রুদ্রের শুষ্ক ঠোঁটের উপর নিজের তর্জনী রেখে চুপ করিয়ে দেয়। অরু আর রুদ্র দুজনের চোখে গভীরভাবে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। অনেকক্ষণ পর অরু নিস্তব্ধতা ভঙ্গ করে উদাসীন গলায় বলল। রাগ তো আপনার করার কথা। আমি জানি আপনি আমার প্রেগন্যান্সির খবরে খুশি হননি, আর হয়তো দোষটা আমারই। অরুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্র। অরুর মুখটা কেমন চুপসে গেছে। রুদ্র তাড়াতাড়ি অরুর হাত থেকে চায়ের কাপটা নিয়ে টেবিলে রেখে অরুকে সম্পূর্ণ নিজের দিকে ঘুরিয়ে নেয়। দুগালে হাত দিয়ে বলল। খবরদার, এমন কথা মুখেও আনবে না। চা হওয়ার হয়েছে, এতে কারোর কোনো দোষ নেই। অরু মাথা নিচু করে নিজের পেটের দিকে তাকালো। সেই দৃষ্টি অনুসরণ করে রুদ্র অরুর পেটের দিকে তাকায়। রুদ্র পেটে হাত রাখলো। অরুর হৃদয় কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। নয়নে অশ্রু ভরে তাকালো। রুদ্র শীতল হেসে বলল। বাচ্চা আমাদের দুজনের, এখন থেকে আমরা দুজনেই আমাদের বাচ্চার খেয়াল রাখবো। এখন থেকে তোমার অনেক নিয়ম মানতে হবে, শোনা। অরুর দিকে ঝুঁকে আসে রুদ্র। রুদ্রকে নিজের দিকে ঝুঁকে আসতে দেখে অরুর মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি ফুটেছে ইতিমধ্যে। রুদ্র অরুর মাথার পেছনে হাত দিয়ে অরুর মুখ একদম কাছে নিয়ে আসে। দুজনই দুজনের গরম শ্বাস প্রশ্বাস উপলব্ধি করতে পারছে। অরুর ললাটের সঙ্গে নিজের ললাট লাগালো রুদ্র। তারপর অরুর নাকের সঙ্গে নিজের নাক ঘষে অরুর গোলাপি ওষ্ঠদয়ে চুম্বন করলো রুদ্র। রুদ্র অরুর ঘাড়ে আলতো করে কামড় বসায়। অরু চোখ বুঝে আসে হালকা যন্ত্রণায় আর ভালোবাসার সুন্দর মুহূর্ত উপভোগের জন্য। তোহান আজ বেরিয়ে পড়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। এবার বিথিরও যাওয়ার কথা ছিল, কিন্তু অরুর প্রেগনেন্সির কারণে বিথি রয়ে গেল। সবাই মিলে তোহানকে না যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছে, কিন্তু তোহান দেশে আছে আর মাত্র 4 দিনের জন্য। এ কয়দিন নিজের মা বাবার সাথে না কাটালে বিষয়টা ভালো হবে না। এ কারণে তোহানকে আর আটকালো না। তোহানকে তার যাত্রার শুভকামনা দিয়ে বিদায় জানিয়ে বাড়িতে প্রবেশ করলো সবাই। বাড়িতে প্রবেশ করতে বিথি অরুকে ধরে সোফায় বসায়। আচমকা সব হওয়ার কারণে বিথির দিকে হা করে তাকায়। বিথি মুচকি এসে রুদ্রকে ইশারায় তাদের দিকে ডাকলো। রুদ্র সঙ্গে সঙ্গে কাছে এসে দাঁড়ায়। বিথি অরুর পাশে বসে সাবধানে বলে। নাও ভাই, তোমার বউকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, সাথে নিজেও বসেছি। এইবার তুমি শুরু করো, কি বলবে বলো? আমার তেমন কিছু বলা নেই। যা বলবেন ডাক্তার বলবেন। আসলে আমি ঢাকার বেস্ট গাইনোকোলজিস্ট এবং নিউট্রিশিয়ানের সাহায্য নিয়েছি। তারা চার্ট তৈরি করে দিয়েছেন এবং আজ থেকে তুমি... অরুর দিকে আঙ্গুল ইশারা করে দেখালো। ওই সব নিয়ম কানুন মেনে চলবে। কোনো রকমের লাফালাফি নয়, কোনো রকমের পগলামি নয়। রুদ্রের সব নীতিমালা শুনে অরু যেন লাল হয়ে উঠল রাগে। দাঁতে দাঁত চেপে বলল। আমি পাগলামি করি নাকি আপনি? সোফা ছেড়ে উঠে দাঁড়াতেই যাচ্ছিল অরু, কিন্তু পাশ থেকে বিথি ওকে টেনে নেয়। পুনরায় বসিয়ে দেয় সোফায়। রুদ্র হাত ভাঁজ করে দাঁড়ালো। অরুর মুখের পানে চেয়ে বলল। আমি অনেক কিছু করতে পারি এবং করিও, কিন্তু এখন সেটা বিষয় না। আমি এখন যা বলবো তা কোনো রকমের শয়তানি ছাড়া শুনতে হবে তোমার। বলে পকেট থেকে ফোন বের করে সামনে ধরল রুদ্র। অরু চিন্তিত হয়ে পড়েছে। ঢোক গিলে মনে মনে বিড়বিড় করে বলল। আবার কি শুরু করলো? আগে তো আমার অর্ধেক জীবন তেজপাতা করেছে, এবার মনে হচ্ছে আমার বাচ্চাটাও করবে। খোদা বাঁচাও আমার বাচ্চাটাকে। রুদ্র বলা শুরু করলো। প্রথমে অরু, তোমার চলাফেরা ঠিক করতে হবে। মানে? অরু চেঁচিয়ে উঠল। মানে তুমি হাঁটতে যেয়ে বারবার হোঁচট খেয়ে পড়ো, সেগুলো দিকে খেয়াল রাখতে হবে। বেশি উত্তেজিত হওয়া যাবে না। বিনা কারণে বেহুদা রাগ করা যাবে না। আমার বাচ্চা পেটের মধ্যে গরম হয়ে উঠবে। রুদ্র শীতল কণ্ঠে নিয়মগুলো বলে যাচ্ছে। শেষের বাক্য অরুর কানে যেতে অরূপ 2 ভ্রু উঁচু হয়ে ওঠে।
কটমট করে বিথির দিকে তাকালো। বিথি কি বুঝলো, ম্লান হাসলো। অরু মনে মনে ভাবলো, হুদাই রাগ হয় আমার আপনার কারণেই তো হয়। যে কিনা একদিন আগ পর্যন্ত বাচ্চা নিয়ে খুশি ছিল না, সেই কিনা এখন বলছে আমার বাচ্চা। কি যুগ পড়লো রে বাবা। বেশি করে পানি খেতে হবে, সেটা তুমি মোটেও করো না। বেশি জোরে কথা বলবে না, যেটা তুমি সবচেয়ে বেশি করো। প্রত্যেকদিন ফল খেতে হবে। অরু একটু ঘুমিয়েছে। পরশুদিন থেকে ভার্সিটি শুরু, তাই রুদ্র স্টাডি রুমে বসে কিছু ফাইল ও নোট তৈরি করছে। এত কাজের মাঝেও একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে রুদ্রের মাথায়। অরুকে যদি হারিয়ে ফেলে কোনোভাবে, যতটা খুশি হচ্ছে তারা, শেষ পরিণতিও কি এত আনন্দদায়ক হবে? সে জানে না, জানতেও চায় না। তার অরু যেন শুধু তার কাছেই থাকে, লাগবে না অন্য কাউকে। দিন চলে যাচ্ছে দেখতে দেখতে। বাড়িতে যেন উৎসব চলছে। যতই অরুর ডেলিভারির সময় কাছে আসছে, অরুর প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে উপভোগ করছে। আর রুদ্র তার খেয়াল রাখতেই ব্যস্ত। কখন কি খাবে, কখন কি পড়বে, সবই এখন রুদ্র ঠিক করে দেয়। একদিন আচ্ছা, আপনার কি মনে হয় কি হবে? মানে? রুদ্র ভ্রু কুঁচকে তাকালো। অরু চোখ বড় বড় করে বলল, মানে ছেলে চান নাকি মেয়ে? যাই হোক, সুস্থভাবে হোক, এটাই শুধু চাই। শান্ত কণ্ঠে উত্তর দিল রুদ্র। অরু মাথা নাড়িয়ে তাড়াতাড়ি বলল যে কোনো একটা বলুন। অরু। বলতেই হবে? জিজ্ঞেস করলো রুদ্র। অরু জোরে জোরে মাথা নাড়ায়। রুদ্র কিছুক্ষণ চুপ করে নিচের দিকে তাকিয়ে রয়, তারপর বলে, আমি মেয়ে চাই। কেন? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো অরু। কেন কি? মেয়ে চাই মানে মেয়ে চাই। কেন চাই কিভাবে বলবো? বাই দ্য ওয়ে, তুমি কি চাও? পাল্টা প্রশ্ন করলো রুদ্র। অরু যেন রুদ্রের প্রশ্নের জন্য অপেক্ষা করছিল। রুদ্র করা মাত্রই বলল, আমি তো ছেলে চাই, একদম ইভানের মতো। একটা মেয়ে হলে কি সমস্যা? ইভান তো আছেই। না, কোনো সমস্যা নেই। তো তো কি? আপনি যেমন মেয়ে চান আমিও তেমন ছেলে চাই, সোজা কথা। এত কেন কিসের জন্য জিজ্ঞেস করা আপনার অধিকারের মধ্যে পড়ছে না মিস্টার আব্রাম চৌধুরী। বলে উঠে দাঁড়ালো অরু। রুদ্র মিটমিট করে হাসে। অরু সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। রুদ্র খাটের উপর নিজের শরীরটা এলিয়ে দেয়, চোখ বুঝে নেয় কতক্ষণ। অন্যরা যতটা খুশি হয়েছে অরুর এই 7 মাসের প্রেগনেন্সিতে, অরু যেন ততটাই অতিষ্ঠ হয়েছে। কারণ রুদ্রের বানানোর নিয়ম কানুন যেন অরুকে রক্ত মাংসের মানুষের থেকে একটা রোবট করে ফেলেছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, সারাক্ষণ আটার মতো লেগে থাকে অরুর সঙ্গে রুদ্র। তাতে বিরক্তও হয় না অরু, বরং আরো বেশি ভালো লাগে। কিন্তু ওই যে নিজে যখন হেডমাস্টারের রূপে থাকে, তখন অরুর রুদ্রকে দু চোখে সহ্য করতে পারে না। এই 7 মাসের মধ্যে ওর অনেকবার রুদ্রকে বলেছে তার বাপের বাড়িতে যাওয়ার জন্য। রুদ্র যেন কথা কানেই যায় না, এমন একটা ভাব করে যেন সে অরুকে চেনেই না। এর জন্য অরু বিরক্ত হয়ে এখন বাপের বাড়ি যাওয়ার কথা বলাই ছেড়ে দিয়েছে। অরুর জীবন এখন বোর্ডিং স্কুলের ছেলে মেয়েদের মতো হয়েছে। টাইম করে ঘুমাতে হবে, টাইম করে উঠতে হবে, টাইম টু টাইম রেগুলার চেক আপ করতে হবে। সবই হয় রুদ্রের নির্দেশে। এই বেদনাময় জীবনে একটু আনন্দ দেওয়ার জন্যই হয়তো আজ অরেঞ্জ যশোর থেকে ঢাকায় এসেছে অরুর সঙ্গে দেখা করার জন্য। অরু খবর শোনা মাত্রই আনন্দে মেতে ওঠে। নাচানাচি করতে পারেনি রুদ্রের জন্য, কিন্তু বাচ্চাদের মতো হাততালি দিয়ে নিজের খুশি প্রকাশ করেছে। দুপুরে খাওয়া শেষ করে যখন অরু নিজের ফোন হাতে নেয়, স্ক্রিনে চোখ পড়তেই দেখে তানিয়া 4টা মিস কল। অরু সময় নষ্ট না করে তানিয়াকে কল ব্যাক করে। 3বার রিং হতেই অপর পাশ থেকে তানিয়ার কণ্ঠ ভেসে আসে। কি রে, আমাকে পুরোই ভুলে গিয়েছো তুমি? আরে ভুলবো কেন? তোকে ভুললে চলবে? আমার বাচ্চাকে দেখবে কে? মুচকে এসে উত্তর দিল অরু। মোটেও না। শোনো মেয়ে, আমি তোমার বাচ্চার খালা হব, ন্যানি নয়। তানিয়া বলল। মামিও তো হতে পারিস। অপর প্রান্ত থেকে অরুর কথা যাওয়া মাত্রই তানিয়া বিষম খেলো। অরু মুখ টিপে হাসলো। তানিয়া নিজেকে স্বাভাবিক করে বলল, শয়তানের হাড্ডি, বাচ্চার মা হতে চললো কিন্তু শয়তানি গেল না। শয়তানি করলাম কই শুনি? যা বলেছি সত্যি বলেছি। বাচ্চাদের মতো করে বলল অরু। তানিয়ার আগে গজগজ করতে করতে বলল, ভালো হয়ে যাও বলছি, সময় আছে এখনো। তানিয়ার হুমকি শুনে অরু অট্টহাসিতে ফেটে পড়ল। বেচারির পেছনে লেগে কি যে শান্তি পায় অরু। তানিয়া প্রসঙ্গ পাল্টায় সঙ্গে সঙ্গে, স্বাভাবিক কণ্ঠে বলে, ওইসব ছাড়, ডাক্তার দেখিয়েছি, সব ঠিক আছে তো? অরুর হাসি মুহূর্তেই থেমে গেল। স্বাভাবিক কণ্ঠে কিন্তু গম্ভীরে বলল, এমনি সব ঠিক আছে, কিন্তু ডাক্তার বলেছেন বাচ্চা অনেক দুর্বল। আলট্রাসোনোগ্রাম করেই ওইটাই বলেছেন ডাক্তার।
তাহলে তো পুষ্টির অভাব। তানিয়া বলল, জানি না রে, সবই তো খাই, টাইম টু টাইম যা করার সবই করি। তারপরেও কেন যে বাচ্চা আমার দুর্বল তাও বুঝতে পারছি না, আমার খুব চিন্তা হচ্ছে। কণ্ঠস্বর একদম নরম তুলোর মতো হয়ে ওঠে অরুর। তানিয়া বুঝতে পারলো অরুর মন খারাপ হয়ে এসেছে। সে সান্ত্বনা দেওয়ার স্বরে বলে, চিন্তা করিস না অত, তোর ছানার মধ্যে তোর আর রুদ্র স্যারের ডিএনএ দৌড়াচ্ছে। তোর কি মনে হয় এত সহজে হাল ছাড়বে তোর ছানা? তানিয়ার কথা শুনে অরু না চাইতেও হেসে ফেলে। চিন্তামুক্ত না হলেও মনের মধ্যে অবস্থান হওয়ার কথা অস্তিত্ব যেন একটু হলেও কমেছে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। অরিন সবেমাত্র চৌধুরী বিলাতে পা রেখেছে। অরু ভাইকে দেখে ভীষণ খুশি। অরিন হাত মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে নিজের বোনের কাছে যেয়ে বসে। অরুর পেট এই 7 মাসে অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু তাই বলে যে সে মোটা হয়েছে তেমন নয়। শরীরে বিন্দুমাত্র মেদ নেই অরুর। বোনের এহেন অবস্থায় যেন অরিন ভেতর থেকে কেঁপে উঠল। বাইরে কিছু প্রকাশ করলো না, কিন্তু হাসি মুখে অরুর গাল দুটি স্পর্শ করে বলল। কেমন আছিস বনু? অরু একগাল হাসি নিয়ে বলে, ভীষণ ভালো আছি, কিন্তু কিন্তু কি? বোনের কণ্ঠস্বর ভালো ঠেকালো না অরিনের কাছে। অরু ভাইয়ের হাত খামচে ধরে বলল, কিন্তু বাচ্চা কেমন আছে তা জানি না। অরুর মুখ কেমন নিভে আসলো। অরিন বোনকে নিজের সঙ্গে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সেও ভালো আছে বনু, অত টেনশন নিলে সে অসুস্থ হয়ে পড়বে। অরুকে বুঝ দিয়ে বলল, কিন্তু তার মনও যে মানছে না। অরু এবং অরুর বাচ্চা ভালো নেই। অরিন মনে মনে ঠিক করলো রুদ্রের সঙ্গে এই বিষয়ে কথা বলবে। রুদ্র এখনো ভার্সিটি থেকে ফিরেনি। অরিন অপেক্ষা করছে রুদ্রের সঙ্গে অরুর এই বিষয়ে কথা বলার জন্য। রুদ্র লোহার গেট পেরিয়ে বাড়ির সামনে অরিনের সঙ্গে মুখোমুখি হলো রুদ্রের। বেশ অবাক হলো রুদ্র। সে জানতো অরিন আজ আসবে, কিন্তু সে এটা জানতো না অরিন একান্ত তার স্বাগতমের জন্যই বাড়ির বাইরে অপেক্ষা করবে। অরিন চোয়াল শক্ত করে রুদ্রের সামনে দাঁড়িয়ে আছে। রুদ্র স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, কখন এলি? 1 ঘন্টা তো হয়েছে। গম্ভীর কণ্ঠে উত্তর দিল অরিন। কি জিজ্ঞেস করবি কর। রুদ্র অরিনের কাজ শক্ত করে চেপে বলল। রুদ্র বুঝতে পেরেছে অরিন তাকে কিছু জিজ্ঞেস করার জন্য এখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। অরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর বউয়ের অবস্থা দেখছিস, কঙ্কাল হয়ে যাচ্ছে তো দিন দিন, খেয়াল রাখিস একটুও। রুদ্রের হাতের মুঠো শক্ত হয়ে গেল। তার ভালোবাসা নিয়ে প্রশ্ন যেন সে বিন্দুমাত্র সহ্য করতে পারে না। অরুকে যে সে নিজের সবটা দিয়ে ভালোবাসে, তার অন্তরে শুধুমাত্র একটা প্রতিধ্বনি বাজে, শুধুই অরু আর অরু। অরুকে সর্বত্র খেয়াল করে। ভার্সিটিতে যায় ঠিকই, কিন্তু ওর প্রত্যেকটা মুহূর্তের খোঁজ খবর রুদ্রের নখদর্পণে থাকে। কেন এই বেলায় আমার বউ? জিজ্ঞেস করলো রুদ্র। আমার বোন বললে তো আবার তোর গায়ে লাগবে, তাই। মুচকি হেসে উত্তর দিল অরিন। রুদ্র পাল্টা মুচকি হেসে বলল, ডাক্তারকে দেখানো হয়েছে, তিনি বলেছেন ওর এমন অবস্থায় ডেলিভারির পরেই ঠিক হবে। শুধু বলেছেন চোখে চোখে রাখতে হবে। ডেলিভারির ডেট দিয়েছে? প্রশ্ন করলো অরিন। ডাক্তার বলেছেন 1 মাস পর যে কোনো ডেট করে নিলেই হবে। আমাদের খুশি। জবাব দিল রুদ্র। এই, তোমরা বাইরে কি করছো? ভিতরে আসো। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসতেই দুজন একসঙ্গে দরজার দিকে তাকায়। বিধি বাড়ির মুখ্য দরজার সামনে দাঁড়িয়ে ওদের ডাকছে। রুদ্র আর অরিন একবার দুজনের মুখ চেয়ে বাড়ির দিকে পা বাড়ালো। উৎসাহিত কণ্ঠে অরুকে খাওয়াতে খাওয়াতে বললেন রাবেয়া চৌধুরী। তার মুখে খুশির আভা স্পষ্ট। অরু এখন না পারতে সিঁড়ি দিয়ে নামে না। ওঠানামা করতে গেলে অরু ভীষণ হাঁপিয়ে যায়। তখন মনে হয় প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। তাই দিনে 2 বারের বেশি নিচে যায় না অরু। খাওয়া দাওয়া সব ব্যবস্থাই উপরে করা হয়েছে। কখনো কখনো রাবেয়া চৌধুরী খাইয়ে দেন, তো কখনো বিথি। মাঝে মাঝে নিজের হাত ব্যবহার করে অরু। আজও তার ব্যতিক্রম নয়। রাবেয়া চৌধুরী খাবার নিয়ে এসেছে উপরে, সযত্নে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। অরু চুপচাপ বসে খাচ্ছে, মুখে কোনো কথা নেই। অস্তিত্ব চলছে তার ভেতরে। রাত অনেক হয়েছে শোনা, ঘুমোতে হবে। অস্বস্তি চলছে তার ভেতরে। অরুর কপালে আলতো চুমু দিয়ে বলল রুদ্র। সেই সকাল থেকে অরুর মুড অফ। এই বিষয়টা রুদ্রের চোখ এড়িয়ে যায়নি। অরুকে চুপচাপ একঘেয়ে হয়ে থাকতে দেখে রুদ্র অরুকে নিজের কাছে টেনে নেয়। কপালে আলতো করে টিপে দিতে দিতে বলল রুদ্র। খারাপ লাগছে? অরু শক্ত করে রুদ্রের টি শার্ট খামচে ধরে। রুদ্রের প্রশ্নে মাথা তুলে শান্ত কণ্ঠে উত্তর দেয়, ঠিক আছি, শুধু একটু চিন্তা হচ্ছে।
কিসের জন্য চিন্তা শুনি? প্রশ্ন করে রুদ্র। মুখ গোমরা করে উত্তর দিল। অরুকে সাবধানে বিছানায় শুয়ে দেয় রুদ্র। অরু রুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ায়। রুদ্র শীতল হেসে বলে, কিন্তু আমাদের বাচ্চা নড়াচড়া করছে না, তাই তো? এটাই চিন্তা? এই ব্যাপার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই সোনা। ডাক্তার বলেছেন না বাচ্চা একদম ঠিক আছে। কিছু কিছু কেসে এমন হয়। সান্ত্বনার স্বরে উত্তর দেয় রুদ্র। অরু নিজের কপাল থেকে রুদ্রের হাত সরিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। এমনটা আমার কাছেই কেন হতে হচ্ছে? রুদ্র অরুর কথা শুনে চাপা হাসে। অরুর হাতে গভীর চুমুক দিয়ে হাসকি স্বরে বলে, বিকজ ইউ আর স্পেশাল মাই বেবি। বলে অরুর নাকের সঙ্গে নিজের নাক ঘষে আবারও বলে, এখন ঘুমোতে হবে, বেশ রাত হয়েছে সোনা। কিন্তু অরু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রুদ্র অরুর ঠোঁটে তর্জনী লাগিয়ে তাকে চুপ করিয়ে দেয়। রুদ্র অরুর কপালে চুমু দিয়ে বলে, আর কোনো কিন্তু নয়, এখন ঘুমো। অরু এবার কোনো রকমে প্রতিবাদ করলো না। রুদ্রের কথা মতো চোখ বন্ধ করে নেয়। রুদ্র পাশেই শুয়ে পড়ে। শুয়ে পড়তে রুদ্র অনুভব করলো ওর বাম হাত কেউ শক্ত করে জড়িয়ে আছে। রুদ্র মুচকি এসে অরুর দিকে তাকায়। অরু চোখ বুঝে রুদ্রের হাত শক্ত করে জড়িয়ে আছে। রাত তেমন গভীর নয়, সবেমাত্র 2:03। রুদ্র ঘুমোচ্ছে। অরুর ঘুম ভেঙে গেছে। প্রেগনেন্সির এই সময়টুকুতে অরুর ঘুম কখনোই তেমন গভীর হয় না। রাতে তো হয়ই না বললেই চলে। রাতে ঘুম না হয়, সে ঘুমের জন্য দিনে ঘুমোতে হয় অরুর। এসি চলছে রুমে, তারপরও ঘামছে অরু। অরু হাতের বলে উঠে বসেছে সাবধানে। রুদ্রের ঘুম সে খারাপ করতে চাচ্ছে না। বেচারা এমনিতে ওর জন্য ছুটে বেড়ায়। সারাক্ষণ ওকে নিয়ে টেনশন করে, কাজেও ফোকাস করতে পারে না। এখন যদি ওর জন্য ঘুমটাও নষ্ট হয় তাহলে চলবে কিভাবে? ঘরে টিম টিম করে আলো জ্বলছে। অন্ধকারকে ভয় পাওয়ার সুবাদে ঘরে কখনো আলোবিহীন রাখা হয় না। অরু সাইড ড্রয়ারের উপর থেকে পানির গ্লাস টানে। দুডুক পানি পান করে গ্লাসটা আবার জায়গায় রেখে দেয়। অরুর মাঝে কেমন অস্বস্তি চলছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিজের পেটে আলতো করে হাত বুলাতে লাগলো অরু। রুমের মধ্যে থাকতে ইচ্ছে করছে না। দম বন্ধ লাগছে। কিন্তু এত রাতে কোথায় যাবে সে? অরু পাশ ফিরে চাইলো একবার। রুদ্র ওর ওড়না জড়িয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তার দিকে তাকিয়ে মনে মনে অরু ভাবল, আমার মনে হয় না আমি খুব খারাপ মা হব। একটা বাচ্চাকে তো পালছি। মনে মনে কথাগুলো ভেবে হেসে ফেলে অরু। রুদ্রকে দেখলে অরু যেন অন্য পৃথিবীতে চলে যায়, সেটা সে আজ অনুভব করলো। তার কষ্টের কথা নিমিষে তার মস্তিষ্কের বাইরে চলে গিয়েছিল। রুদ্রের দিকে চেয়ে থাকার মুহূর্তে অরু রুদ্রের কপালে আলতো করে চুমু দিয়ে সাবধানে উঠে দাঁড়ালো। শরীর দিয়ে পানি বেরোচ্ছে। অরু নিজেকে শান্ত করার জন্য জোরে জোরে নিঃশ্বাস নিল। আস্তে করে ব্যালকনিতে যাওয়ার জন্য স্লাইডিং ডোরের কাছে এসে দাঁড়ালো। একবার পেছনে ফিরে রুদ্রকে পর্যবেক্ষণ করে কোনো রকম শব্দ ছাড়া অরু স্লাইডিং ডোর স্লাইড করে ব্যালকনিতে প্রবেশ করে। ব্যালকনিতে শান্ত মৃদু বাতাস বইছে। অরু যেন হাফ ছেড়ে বাঁচল। অরু মন ভরে নিঃশ্বাস নিয়ে রেলিংয়ের কাছে যেয়ে দাঁড়ায়। নিজের পেটের দিকে তাকিয়ে হেসে বলল, এখন একটু ভালো লাগছে বাবা। জানি রে, তোর ভিতরে থাকতে অনেক কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। আমি বুঝছি তোর দম বন্ধ হয়ে আসছে। একটু সহ্য কর, আর বেশি দিন নাই বাবা। তারপর তুই আমাদের সবার মাঝে থাকবি। তোর বাবার কোলে দোল খাবি, দাদির হাতে খাবার খাবি, কোনো চিন্তা করিস না। কথাগুলো বলতে চেয়ে অরুর গলা শুকিয়ে আসলো। চোখের কোনো অশ্রু জমা হয়ে এসেছে। অরু এই অশ্রু জমা হওয়ার কারণ জানে না। হয়তো মা হওয়ার খুশিতে, আর না হয় কোনো খারাপ জিনিস ঘটতে চলেছে, যার সংকেত অরুর অবচেতন মন আগে থেকে ওকে দিচ্ছে। অরু বেশ অনেকক্ষণ ধরে ব্যালকনিতে সময় কাটালো। ব্যালকনিতে থাকা সময়টুকু মন্দ কাটেনি অরুর, কিন্তু আর কতক্ষণ ধরে বসে থাকবে? অরু রকিং চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ায়। এই রকিং চেয়ার আগে এখানে ছিল না। অরুর প্রেগনেন্সির ঠিক 4 সপ্তাহের মাথায় রুদ্র এই চেয়ারটা এনে দেয় অরুকে। রুদ্র খুব ভালো করে জানে অরু অতি প্রিয় জায়গার মধ্যে ব্যালকনি একটা। একাকিত্ব সময় কাটাতে হলে ব্যালকনি অরু এসে দাঁড়ায়, কিন্তু প্রেগনেন্সির সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা অরুর জন্য ভালো হবে না। এটা ভেবে এই রকিং চেয়ারটা নিজের ঘরের অতিথি করেছে রুদ্র। অরু নিঃশব্দে ঘরের ভেতর প্রবেশ করে। আস্তে করে স্লাইড করে ডোরটা লাগিয়ে দেয়। রুদ্র এখনো বুঝতেই পারেনি অরু পাশে নেই। অনেক ক্লান্ত হওয়ার কারণে ঘুমটা গাঢ় হচ্ছে রুদ্রের। নাহলে রুদ্র ঠিকই টের পেয়ে যায় অরু পাশে না থাকলে। অরু খাটের উপর বসতে যেয়ে থেমে যায়। কি মনে করে অরু দরজার কাছে যেয়ে দাঁড়ায়। পেটের মধ্যে বাচ্চা নড়ছে।
ওরু বুঝতে পারলো ওর সন্তানের খিদে পেয়েছে। ওরু দুবার ভাবলো না, দরজা খুলে বেরিয়ে আসলো বাইরে। লাফিয়ে উঠলেন খাদিজা বেগম। তার সারা শরীর ঘাম ঝরছে, তিনি রীতিমতো হাঁপাচ্ছে। বউকে অমনভাবে চেঁচিয়ে উঠতে শুনে মহিত সাহেবেরও ঘুম ভেঙে ধরাম করে উঠে বসে। বউয়ের দিকে চেয়ে বলল, কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? মহিত সাহেবের প্রশ্নে খাদিজা বেগম আস্তে করে তার দিকে তাকান। সারা শরীর কাঁপছে। তিনি ঢোক গিললেন। ও, একটু একটু ঘুমালে হয়, ঘুমিয়ে পড়ো, বললেন মোহিত সাহেব। বললেন। মহিত সাহেব বউয়ের কথা শুনে হাসেন। খাদিজা বেগমের কাঁধে হাত রেখে বললেন, এইবার বুঝলাম তুমি দুঃস্বপ্ন ওরুকে নিয়ে দেখেছো, এই জন্যই তোমার হঠাৎ মেয়েটাকে নিয়ে টেনশন হচ্ছে। ওই রকম কিছু না, ওরও একদম ঠিক আছে। কিছু হলে তো অরণি আমাদের জানাতো, তাই না? আর আমরাও তো ওর ডেলিভারির টাইমে যাচ্ছি, টেনশন কি? কি বললেন মহিত সাহেব? খাদিজা বেগম মাথা নাড়ান। হয়তো তার স্বামী যা বলেছেন তাই হবে। দুঃস্বপ্ন হয়তো। অরুকে নিয়ে দেখা হয়েছে বলেই তার হঠাৎ অরুকে নিয়ে এত দুশ্চিন্তা হচ্ছে। তিনি নিজের মনকেও একই কথা বোঝাতে চাইলেন, কিন্তু তার মন কিছুতেই যেন মানছে না। মায়ের মন তো। অরু ধীর পায়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। নিচে যেতে হবে তার। কিচেন থেকে কিছু একটা নিয়ে খেতে হবে, না হলে পেটের মধ্যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। অরু অত সাবধানে সিঁড়ির প্রথম ধাপে পা দিতেই যাবে। এমন সময় হঠাৎ তার মাথা চক্কর দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে দেয়ালের সাথে হেলান দিল। দেয়ালের সাথে সেটে আস্তে আস্তে বসে পড়ে ওরু। হঠাৎ এতটা দুর্বল লাগছে কেন? হয়তো অনেকক্ষণ কিছু না খাওয়ার কারণে, হয়তো অনেকক্ষণ হাঁটার কারণে। ওরু ওখানে বসে রইল কিছুক্ষণ। নিজেকে স্থির করে উঠে দাঁড়ায় সাবধানে। জোরে নিঃশ্বাস নিয়ে এক পা পুনরায় বাড়ালো সিঁড়ির প্রথম ধাপের উদ্দেশ্যে। হ্যান্ডরেল ধরে ধরে সাবধানে পা রাখলো প্রত্যেকটা ধাপে। ইতিমধ্যে ওরু হাঁপিয়ে উঠেছে। রুদ্রকে একবার চেঁচিয়ে ডাকতে ইচ্ছে হলো ওরুর, আর পারছে না সে। খুব কষ্ট হচ্ছে ভেতরে। অস্বস্তিতে যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কিন্তু ফিরে উপরে ওঠার পথ আর কাছে আরো কঠিন। আর মাত্র 3টা ধাপ। ওরু নিজেকে শক্ত করে, নিজেকে বুঝায়। শরীরের সব ভার ছেড়ে দিচ্ছে। এই ভার সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার আগেই নেমে যেতে হবে ওরুর। ওরু হ্যান্ডেল শক্ত করে ধরে নামতে গেলে রুদ্র! তীব্র আর্তনাদের শব্দে রুদ্রের ঘুম ভাঙে। পাশে তাকাতে বুকটা কেঁপে উঠল রুদ্রের। অরু নেই। রুদ্র নিজের হাতের দিকে তাকায়, সেখানে জড়িয়ে আছে অরুর লাল ওড়নাটা। রুদ্র আর এক বিন্দু সময় নষ্ট না করে দৌড়ে সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়িয়ে যায়। রুদ্রের সারা শরীর হিমশীতল হয়ে আসে। অরু মেঝেতে লুটিয়ে পড়েছে, যন্ত্রণায় ছটফট করছে। এর মধ্যে অরু চিৎকারের শব্দে বাড়ির সবাই ছুটে এসেছে বাইরে। রুদ্র নিজের হুঁশ ফিরে পেতে অরুর কাছে নেমে আসে। অরুর মাথা উঁচু করে ধরে। অরু নিঃশ্বাস নিতে পারছে না, মুখ দিয়ে শ্বাস টানছে। বিথি অরুকে দেখে চেঁচিয়ে উঠে ভাইয়ের পাশে এসে বসে। অরিন যেন সিঁড়ির কাছে বরফ হয়ে দাঁড়িয়ে আছে। রাবেয়া চৌধুরী আর আদনান সাহেব নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ায়। সবার মুখে আতঙ্কের ছাপ। অরু ব্যথায় চিৎকার করে ওঠে। রুদ্র ওকে জড়িয়ে উন্মাদের মতো বলতে লাগলো, অরু, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিথি অরুর পায়ের দিকে তাকায়। তাকাতেই চেঁচিয়ে উঠে বলে, ভাই, ওরুকে হসপিটালে নিতে হবে, ওর জল ভাঙছে। অরিন এত সম্মোহিত হয়েছিল বাস্তবে ফিরতে অরুর কাছে এসে বসে। অরুর শরীরে রুদ্রের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে গর্জন করে বলল, রুদ্র, তাড়াতাড়ি গাড়ি বের কর, ওকে হসপিটালে নিতে হবে। রুদ্র অরিনের দিকে চেয়ে আর 1 মিনিটের জন্য সময় নষ্ট করলো না। ছুটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। রাবেয়া চৌধুরী অরুর কাছে এসে বসে, মাথায় হাত বুলাতে বুলাতে বলল, অরু ব্যথায় আর্তনাদ করছে। বিথির হাত শক্ত করে চেপে ধরেছে। ভাইয়ের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে কিছু বলতে চাইল। অরিন বিষয়টা বুঝতে পেরে নিজের কান বাড়িয়ে আনলো অরুর কাম্পান্বিত অষ্টদয়ের কাছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে রুদ্রর কোনো দোষ নেই ভাই। কথাগুলো বলেই ছটফট করতে লাগলো অরু। অরিন মুখ তুলে বোনের পাথরের ন্যায় তাকিয়ে থাকলো। রুদ্র ছুটে এসেছে অরুর কাছে। কোনো রকমের বাক্য ব্যয় না করে অরুকে তুলে নেয় কোলে। লম্বা পা বাড়িয়ে বাইরে আসে। পেছনে সবাই। গাড়ির কাছে এসে দাঁড়াতে পেছন থেকে অরিন তাড়াতাড়ি এসে গাড়ির পেছনে দরজা খুলে দেয়। অরুকে শুইয়ে দিতে এই রুদ্রবিথিকে উদ্দেশ্য করে বল, আপনি ওর সাথে বস, আমি ড্রাইভ করব। ড্রাইভিং সিটে যেয়ে বসে। অরিন বসলো রুদ্রের পাশের সিটে।
বিথি রুদ্রের কথা মতো ওর সাথেই বসে, ওর মাথা নিজের পায়ের উপর রাখে। রাবেয়া চৌধুরী তাড়াতাড়ি করে বলেন। রুদ্রের চোয়াল শক্ত হয়ে উঠল। গাড়ি স্টার্ট দেয় মুহূর্তে। ভাগ্যক্রমে হসপিটাল চৌধুরী ভিলা থেকে মাত্র 20 মিনিটের পথ। রুদ্র গাড়ি চালানোকালীনই অরুর গাইনোকোলজিস্টকে কল করে অরুর অবস্থার বিষয়ে জানিয়েছে। তিনি অরুকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে আসতে বলেছে। উনি হসপিটালেই রয়েছে। অরু প্যাড ধরে চেঁচিয়ে উঠছে। ব্যথায় মেয়েটার সম্পূর্ণ মুখ লাল হয়ে উঠেছে। বিথি ওকে ধরে রেখেছে শক্ত করে আর বলছে, আর একটু ওরু, আর একটু, চিন্তা করো না, তোমার কিছু হবে না। অরিন আর রুদ্র যেন শ্বাস নিতে ভুলে গেছে। তাদের মনে শুধু চলছে অরুকে সারা জীবনের মতো হারিয়ে ফেলার ভয়। হাসপাতালে আসতে আসতে অরু জ্ঞান হারিয়েছে। হসপিটালে সবকিছু প্রস্তুত করা ছিল। রুদ্রদের গাড়ি হসপিটালের মুখের সামনে এসে দাঁড়াতে হসপিটালের দরজার মুখে দাঁড়িয়ে থাকা ওয়ার্ড বয়, নার্স আর ফিমেল নার্সরা স্ট্রেচার নিয়ে ছুটে আসে গাড়ির কাছে। রুদ্র আর অরিন গাড়ি থেকে নেমে পেছন সিট থেকে অজ্ঞান অবস্থায় অরুর শরীরটাকে স্ট্রেচারের উপর রাখে। ওয়ার্ড বয়রা স্ট্রেচার নিয়ে ছুটে ভেতরে। পেছন পেছন 3 জন গেল। অরুর গাইনোলজিস্ট অরুকে ওটিতে নেওয়ার আগে বাইরে একবার চেক করলেন। ওনার মুখে একটা চাপা উত্তেজনা লক্ষ্য করা গেল। তিনি নার্সদের চোখের ইশারায় অরুকে ওটিতে নিয়ে যাওয়ার হুকুম দেয়। নার্সরা অরুকে স্ট্রেচারে ধীরে ধীরে ওটিতে নিয়ে যায়। রুদ্রের চোখের আড়াল হয়ে গেল অরুর মুখখানা। গাইনোকোলজিস্ট রুদ্রের কাছে এসে বলে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব রুদ্র, কিন্তু তোমাকে বেশি আশা রাখতে বলবো না। বলেই চলে গেলেন ওটিতে। বিথি কথাটা শোনা মাত্রই মাটিতে বসে পড়ে। অরিন চুপ করে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ডাক্তারের চলে যাওয়ার দিকে। কি বললেন তিনি? আশা না রাখতে? রুদ্র যেন বোবা হয়ে গেছে। কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। রুদ্র হাতের মুঠো শক্ত করে আচমকা হসপিটালের সাদা দেয়ালে মেরে বসে। হাত থেকে রক্তপাত শুরু হলো প্রথম আঘাতেই। আঘাত থামলো না, বারংবার নিজ হাত দেয়ালের সাথে আঘাত করতে লাগলো। রাগে সারা শরীর লালচে হয়ে গেছে রুদ্রের। সাথে রইল রুদ্রের গর্জন। রুদ্রের আচমকা এমন প্রতিক্রিয়া। বিথি আর অরিন দুজনই থ মেরে গেছে। সাদা দেয়াল এখন রুদ্রের লাল রক্তে রঞ্জিত। অরিন রুদ্রকে থামাতে যাবে, এমন মুহূর্তে পেছন থেকে 2 জন নার্স ছুটে এসে অরিন আর বিথিকে উদ্দেশ্য করে বলল। অরিন আর বিথি দৌড়ে রুদ্রের কাছে গেল। ওকে ধরে টেনে আনার চেষ্টা করতে লাগলো। রুদ্র পাগলের ন্যায় আচরণ করছে। ওকে আটকে রাখতে পারছে না, নিজেকে নিজে আঘাত করছে। রুদ্র চেঁচিয়ে উঠল যন্ত্রণায়। মনের ভেতর হওয়া যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ে। ফ্লোরে মাথা ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল। ফ্লোরে হাত দিয়ে বারবার আঘাত করছে। বিথি কান্নায় ভেঙে পড়ে। দ্রুত ভাইকে জড়িয়ে ধরল নিজের সঙ্গে। অরিন ধাক্কাতে ধাক্কাতে ছিটকে সরে এসে ও মাটিতে বসে রুদ্র আর বিথির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের অজান্তেই বলে ফেলল, তোকে বাঁচতে হবে বনু, নিজের জন্য না হোক, রুদ্রর জন্য বাঁচতে হবে। রাবেয়া চৌধুরী আর আদনান সাহেব ইভানকে নিয়ে হাসপাতালে পৌঁছেন সবেমাত্র। ওটির সামনে এসে দাঁড়াতে রাবেয়া চৌধুরীর বুক থরথর করে কেঁপে উঠল। রুদ্র পাথরের ন্যায় দেয়ালের সঙ্গে শরীরটাকে হেলিয়ে বসে আছে। বিথি পাশে বসে অঝরে কাঁদছে। অরিনকে কোথাও দেখা গেল না। রাবেয়া চৌধুরী আদনান সাহেবের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বললেন। আদনান সাহেবের বুঝলেন পুরো ব্যাপারটা। এখন যেটা হতে চলেছে সেটা ইভানের দেখার বা বোঝার কোনোটারই বয়স হয়নি। আদনান সাহেব কোনো কথা বললেন না। ইভানের হাত ধরে করিডোর দিয়ে বাইরে চলে গেল। রাবেয়া চৌধুরী ছেলের কাছে এসে বসলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কাতর স্বরে বললেন। কথাগুলো বলতে যেয়ে তিনি নিজেও কেঁদে ফেললেন। বিথি পাশ থেকে উঠে এসে মাকে জড়িয়ে ধরল আর হাউমাউ করে কেঁদে বলল, ডক্টর বলেছেন আশা না রাখতে। রাবেয়া চৌধুরী মেয়ের কথা শুনে যেন স্থির হয়ে গেলেন। রুদ্রকে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে নিজের সঙ্গে। 45 মিনিট পর ওটি থেকে একটা নবজাতকের কান্নার শব্দ ভেসে আসলো। রাবেয়া চৌধুরী আর বিথি উঠে দাঁড়ালো। ওটির কাছে যে অপেক্ষা করলো ডাক্তারের। বেশ কিছুক্ষণ পর নার্স একটা বাচ্চাকে কাপড় মুড়িয়ে বাইরে নিয়ে আসলো। বিথি আর রাবেয়া চৌধুরী তাড়াতাড়ি বাচ্চাটাকে কাছে নিয়ে আসলো। নার্সরা নবজাতককে এগিয়ে দিয়ে বললেন, কি বললো নার্স? রাবেয়া চৌধুরী নবজাতককে কোলে নিতে নিতে হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে রইল। ততক্ষণে অরুর গাইনোলজিস্ট বেরিয়ে এসেছেন ওটি থেকে। তার মুখ গম্ভীর। সবার দিকে একবার চোখ বুলিয়ে নেয়, তারপর বললেন, ইটস মিরাক্কেল, যমজ সন্তান হবে এটা আশা করছিলাম না। রুদ্র উঠে দাঁড়িয়েছে। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার অরু কেমন আছে? ডাক্তার চুপ হয়ে গেলেন।
রুদ্র এগিয়ে আসে তার দিকে, একদম সন্নিহিতে এসে দাঁড়িয়ে বলল, মা, ছেলে সন্তান দুটোর অবস্থা ক্রিটিক্যাল। তোমার ছেলেকে ইনকিউবেটরে নিয়ে যাওয়া হয়। আর আমি অরুর কথা জিজ্ঞেস করেছি। মাঝপথে থামিয়ে দিয়ে বলল রুদ্র। আরুর শরীর খুব খারাপ, জ্ঞান নেই। 72 ঘন্টার মধ্যে যদি আরুর জ্ঞান না ফিরে আর তোমার ছেলের হার্টবিট যদি স্থাপিত না হয় তাহলে দুজনকে হারাতে হবে, বললেন ডাক্তার। 72 ঘন্টা, 3 দিন। ডাক্তার ঢুক গিলে বলল। আউড়ে নিল রুদ্র। মাত্র 72 ঘন্টার খেলা, তারপর সব ঠিক হবে, নয় সব হারিয়ে অতলে। নিজের কোলে সদ্যজাত শিশুটির দিকে মায়া ভরে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে রুদ্রকে অনুরোধ করল রাবেয়া চৌধুরী। রুদ্র এখনো পর্যন্ত তার নবজাতক কন্যার দিকে দৃষ্টি তাকায়নি। কোলে নেওয়া তো দূরের কথা, রুদ্র চেয়ারে বসে আছে, চাহনি অনুভূতি শূন্য, দৃষ্টি সামনের দিকে স্থির, কোনো রকম হেলদোল নেই। জানো মা, ওরও জিজ্ঞেস করলে আমি বলতাম আমার মেয়ে চাই, আর ওর ছেলে। এই দুই মতামত নিয়ে মাঝে মাঝে খুনসুটি বেঁধে যেত। ঝগড়ার একদম শেষ পর্যায়ে ওরু বলতো, আচ্ছা যান, মেয়েই হবে, আপনি আপনার মেয়েকে নিয়ে শান্তিতে থাকবেন। আজ সত্যি যেন নিজের কথা রেখেছে। রুদ্র শান্ত চাহনি রাবেয়া চৌধুরীর দিকে নিল। রাবেয়া চৌধুরী নিস্তব্ধ হয়ে গেলেন। ভেতর থেকে ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। তিনি চোখ বুঝে মনে মনে বলল। রাবেয়া চৌধুরীর নয়ন মোদিত অবস্থায় তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তখনই রুদ্রের বরফ ন্যায় কণ্ঠ ভেসে আসলো রাবেয়া চৌধুরীর কর্ণে। তোমাদের অরু সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছে, কিন্তু আমার শান্তি কেড়ে নিয়ে। মা সত্যি বলছি, অরু যদি কিছু হয় আমি বাঁচব না। রাবেয়া চৌধুরীর বুক ছেদ করে উঠল। নিজের ছেলের মুখে মৃত্যুর কথা কোনো বাবা মাই শুনতে চায় না, কিন্তু রুদ্র বোঝানোর মতো ক্ষমতাটুকুই নেই তার কাছে। তার মনের অবস্থা যে একই। বিথি আর অরিন গেছে ইনকিউবেটর রাখা রুদ্রের নবজাতক ছেলে দেখতে গেছে। হরু 8 ঘন্টা হয়েছে বেড়ে দিয়েছে, কিন্তু কারোর সাথে দেখা করার নটালো। কিন্তু রুদ্র তাও জোর করে সবার বারণকে অবজ্ঞা করে অরুর কেবিনে ঢুকেছে ওকে একবার দেখার জন্য। রুদ্র ফিরে ঢুকে একদম শান্ত বালকের ন্যায় দাঁড়িয়েছিল। আস্তে আস্তে অরুর কাছে যেয়ে দাঁড়ায়, বেডের একটু ফাঁকা অংশে বসে। অরুর অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া। রুদ্র অরুর হাত নিজের হাতের মধ্যে নিয়ে আলতো করে চুমু দেয়। অরুর মুখের দিকে ঝুঁকে গেল। অরুর দিকে ক্লান্তময় দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল। কপালে ভালোবাসার পরশ দিয়ে তার পরপরই উঠে দাঁড়ায় রুদ্র। এক মুহূর্তের জন্য আর দাঁড়ালো না, বেরিয়ে গেল কেবিন থেকে। সবাই ওর আচরণে অবাক হলো বললেই চলে। রুদ্র এত শান্ত আচরণ মোটেও আশা করেনি ওরা। যশোর থেকে খাদিজা বেগম আর মোহিত সাহেব চলে এসেছেন খবরটা পাওয়া মাত্রই। এসে বিথির মুখে সব কথা শুনে খাদিজা বেগম কান্নায় ভেঙে পড়েন। একাধারে কান্নাকাটি করতে লাগলেন। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে ব্যাপারটা যে খাদিজা বেগম জ্ঞান হারিয়ে পড়ে। নিজের একমাত্র মেয়ের এমন পরিণতি যেন মেনে নিতে পারছেন না। মোহিত সাহেবও কাঠ হয়ে গেছেন মেয়ের খবরটা শুনে। তার হঠাৎ মনে পড়ল গত রাতেই তো তার স্ত্রী দুঃস্বপ্নের কথা বলেছে। তিনি কতবার করে বলেছিলেন ওরও কোনো বিপদে আছেন নাকি, তিনি উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এখন সেই দুঃস্বপ্নই যে বাস্তব হয়ে উঠেছে। হসপিটালে অরুর কেবিনের সামনে সব নিস্তব্ধ। অরিন দেয়ালের সঙ্গে গা হেলিয়ে দাঁড়িয়ে আছে। চেহারাতেই বোঝা যাচ্ছে সে সম্পূর্ণ বিধ্বস্ত। তার আর বাঁচার ইচ্ছে নেই। রুদ্র সে যে বেরিয়েছে এখনো ফিরেনি, তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে, কি করছে, কোনো খবর পাওয়া যাচ্ছে না। সবাই এখন রুদ্রকে নিয়ে ভাবতে পারছে না। সবার মন মস্তিষ্কে বিরাজ করছে একমাত্র অরু। সবার দোয়া এখন একটাই, অরুর জীবন। ওর জীবন শেষ হয়ে যাওয়া মানে সঙ্গে সবার জীবন শেষ হয়ে যাওয়া। অরুকে ছাড়া যে তারা বিন্দুমাত্র চলতে পারবে না, তার আজ ক্ষণে ক্ষণে টের পাচ্ছে। 72 ঘন্টা হতে আর 2 ঘন্টা বাকি। অরু বা রুদ্রের ছেলের অবস্থা কোনো উন্নতি হয়নি। সবাই যেন হাল ছেড়ে দিয়েছে এক প্রকার, বিধ্বস্ত অবস্থা। এই 3 দিনে যে কেউ কোনো রকম নিদ্রাতে যেতে পারেনি। চোখের নিচে না ঘুমিয়ে থাকার প্রমাণ হিসেবে কালশেটে পড়ে গেছে। খাওয়া দাওয়া যেন দূরের কথা, সবাই কান্নায় ভেঙে পড়েছে। আর যেন তারা পারছে না। রুদ্র সবার মাঝে কেমন সবচেয়ে স্বাভাবিক লাগছে। কোনো কষ্ট, কোনো দুঃখ যেন তার মাঝে লক্ষণীয় নয়। সে স্বাভাবিকভাবেই সবাইকে পর্যবেক্ষণ করছে, যেমনটা সে করে থাকে। সবাই বেশ অবাক হচ্ছে বললেই চলে। রুদ্র যে এই 3 দিন কতবার তাদের অবাক করেছে তা গুণে প্রকাশ করা এই মুহূর্তে সম্ভব নয়। রুদ্র এখনো পর্যন্ত তার কন্যাকে একটা বারের জন্য দেখা নাই।
এর জন্য বেশ রাগ হয়েছে খাদিজা বেগমের। তার মেয়ের চিহ্ন তাকে একটাবারের জন্য চোখের দেখা দেখলো না। এটা কি ওর জন্য রুদ্রের ভালোবাসা? তোমার মরা কান্না যদি হয়ে থাকে তাহলে থামো এবার। রুদ্র হিম কণ্ঠে যেন সবার কানকে তালা লাগিয়ে দিল। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রের দিকে, শুধুমাত্র অরিন ছাড়া। অরিন আগের মতোই গম্ভীর চাহনি নিয়ে বসে আছে। রাবেয়া চৌধুরী উঠে দাঁড়িয়ে রুদ্রের কাছে এলো। রুদ্রের গায়ে হাত বুলিয়ে বলল, আমার বউ মারা যায়নি যে তোমরা তার জন্য শোক পালন করবে। আমি একজনের চোখ থেকে যদি পানি বেরোতে দেখি তাহলে তোমরা আমার আসল রূপ দেখবে। ছেলের দিকে রাবেয়া চৌধুরীর গলা শুকিয়ে আসলো। তিনি ছোট্ট করে ঢোক গিলে নিজের জায়গায় যেয়ে বসলেন। নিজের অনুভূতিকে যথাসাধ্য নিজের মধ্যে রাখার চেষ্টা করলেন সবাই। কেউ রুদ্রকে রাগাতে চায় না, তাও এমন মুহূর্তে যেখানে যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। হঠাৎ একজন নার্স ছুটে যেতে লাগলো ইনকিউবেটর রুমের দিকে। সবাই বসা থেকেই উঠে দাঁড়ায়। বিথি আর অরিন ছুটে গেল সেদিকে। কি হলো ওখানে? বেশ কিছুক্ষণ পর বিথি আর অরিন ফিরে এলো, কিন্তু কোলে রয়েছে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা একটা শিশু। তার কান্নার শব্দে যেন পুরো করিডোর মুখরিত হয়ে পড়ছে। সবাই ছুটে গেল, শুধু দাঁড়িয়ে রইল রুদ্র অরুর কেবিনের দিকে চেয়ে। এক্ষুনি হয়তো অরুও ডাকবে তাকে। 72 ঘন্টা পুরো হয়ে গেছে, আরো 1 ঘন্টা হয়ে গেছে। ডাক্তার ছোটাছুটি লাগিয়ে দিয়েছে অরুর কেবিনে। নিস্তব্ধতা বিরাজ করছে কোনো এক ভালো খবরের জন্য। সবার নজর এখন অরুর কেবিনের দিকে। রুদ্র এগিয়ে এসে দাঁড়ায় কেবিনের মুখের সামনে। তখনই কেবিনের দরজা ঠেলে ডাক্তার বেরিয়ে আসলেন স্বাভাবিক মুখে। অরিন অতি আগ্রহে বলল, তোকে বাঁচতেই হবে বোনু, নিজের জন্য না হোক রুদ্রর জন্য তো বাঁচতে হবেই। হঠাৎ থেমে গেলেন পেছন থেকে একটা নার্সের আওয়াজে। এই কথাটা কানে যেতেই ডাক্তার দৌড়ে ভেতরে ঢুকলেন। সবার মনেই যেন আশার কিরণ উকি মেরেছে। অরিন রুদ্রের কাছে এসে দাঁড়ায়, ওর হাত চেপে ধরল। রুদ্র শান্ত কণ্ঠেই বলল, অরু আমার বিশ্বাস রাখবে। আমি জানতাম ও আমাকে ছেড়ে যেতে পারবে না। আমার অরু আবার ফিরবে। এক প্রকার দৌড়াদৌড়ি লেগে গেছে। সবার হার্টবিট যেন উঠছে আর নামছে। রুদ্রের চোয়াল শক্ত, দৃষ্টি তীক্ষ্ণ, অপেক্ষা করছে ডাক্তার বেরিয়ে আসার। অপেক্ষার অবসান ঘটিয়ে ডাক্তার বেরিয়ে আসে, মুখে এক তৃপ্তির হাসি। রুদ্রের ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটেছে ইতিমধ্যে। ডাক্তার রুদ্রের সামনে এসে দাঁড়িয়ে অভিবাদন জানিয়ে বলল, 3 দিনে যে কয়বার মিরাক্কেল হলো সেটা ভাবার। কংগ্রাচুলেশন, তোমার আরও তোমার কাছে ফিরে এসেছে, কোথাও যায়নি। বলে মিষ্টি করে হাসলেন। ওনার কথা শোনা মাত্রই যেন ওখানে উৎসব শুরু হয়ে গেল। অনেকক্ষণ অনেক কিছু নিয়ে কথা হলো সবাই। ওরুকে দেখতে চাইলে ডাক্তার বললে, ওকে এখন ঘুমের ঔষধ দেওয়া হচ্ছে, 5 ঘন্টা ঘুমাবে, তারপর আপনারা দেখা করতে পারবেন। আরও ঘুমোবে? নিরাশ হয়ে বলল বিথি। তার দিকে তাকিয়ে সবাই হেসে পড়ল। ডাক্তার রুদ্রের দিকে তাকিয়ে ইশারা করে, সাইডে যেতে বলল বুঝি। রুদ্র একটু সরে আসে সবার কাছ থেকে। একটা কথা বলার ছিল। কি? প্রশ্ন করল রুদ্র। আরও আর মা হতে পারবে না। রুদ্র ভ্রু চিয়ে উঠে হাত ভাঁজ করে বলল, আর লাগবেও না। 2টাকে জন্ম দিতে যেয়ে নিজে উপরওয়ালার কাছে যাওয়ার উপক্রম হয়েছিল। 3 নাম্বার নিলে পুরো শেষ। রুদ্রের সেন্স অফ হিউমার দেখে ডাক্তার নিজেই খিলখিল করে হেসে ওঠে। 5 ঘন্টা পর ওর জ্ঞান ফিরেছে 10 মিনিট হয়েছে। 3 দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ফিরেছে সে। তার থেকে বড় যুদ্ধ এখন কেউ না। তার থেকে বড় যোদ্ধা এখন আর কেউ না। শুকিয়ে কাঠ হয়ে গেছে। নার্সরা ওকে কিছু খাইয়ে দিয়েছে। এখন পালা সবার সাথে দেখা করার, নিজের সন্তানের সঙ্গে দেখা করার। ওরও এখনো জানেই না ওর যমজ সন্তান হয়েছে। কিছুক্ষণ পর কেবিনে রুদ্র প্রবেশ করে, চোখ মুখ কঠিন। রুদ্রকে দেখে যেন আরো কুঁচকে গেল অরু। ঢোক গিলল, মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো। রুদ্র পাশে এসে বসে। অরু আস্তে করে রুদ্রের হাত ধরে। রুদ্রর দিকে ঝুঁকে আসে। দুজনের মধ্যে কোনো বাক্য ব্যয় হলো না। দীর্ঘ সময় দুজন দুজনের দিকে তাকিয়ে রুদ্র আলতো করে অরুর ঠোঁটে চুমু দেয়। অরুর মুখে যেন একবারে তেজ ফিরে আসলো। রুদ্র অরুর চোখে নেশালো দৃষ্টিতে তাকালো। অরু শান্ত কণ্ঠে বলল, আমাদের বাচ্চাকে দেখেছো? কি হয়েছে, ছেলে না মেয়ে? রুদ্র মুচকে হাসলো। অরুর হাত আঁকড়ে ধরে বলল, বাচ্চা না, বাচ্চাদের নাম। মানে? মানে আমাদের যমজ হয়েছে সোনা। কি? চেঁচিয়ে উঠল অরু। রুদ্র চাপা হেসে বলল, অরুকে চেপে ধরে বলল, নাও এখন নাম ভাবো। বলল অরু। রাবেয়া চৌধুরী দুজনকে কোলে নিয়ে হাসতে হাসতে বলল, রুদ্র আর অরু ঘরে এসেছে। অরুর পেছন থেকে জাপটে ধরল রুদ্র।
ঘাড়ে মুখ গুজে দেয় রুদ্র। অরু রুদ্রের হাত খপ করে চেপে ধরে, ঘাড়ে আলতো করে কামড় বসিয়ে দেয় রুদ্র। অরু পর মুহূর্তেই হালকা চেঁচিয়ে ওঠে। অরুকে নিজের দিকে ফিরিয়ে ঠোঁটের সাথে ঠোঁট দেয়। তারপর বেশ কিছুক্ষণ দুজনকে আলিঙ্গন করে রাখে। আর কখনো আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববেও না। করব না, কিন্তু একটি ইচ্ছে জাগছে মনে আমার। অরু মুখ ফুলিয়ে বলল। কি? জিজ্ঞেস করলো রুদ্র। আমার না আরেকটি সন্তানের ইচ্ছে হচ্ছে। রুদ্র অগ্নিদৃষ্টিতে তাকায়। অরু মুচড়ে গেল। অরুকে ফের নিজের সাথে লাগিয়ে শান্ত কণ্ঠে বলল। আর খবরদার কোনো বাচ্চার কথা বললে কর্নের নিচে মারবো, বেয়াদব মেয়ে। আমার কোনো বাচ্চা চাই না, একবারেই কোটা পূরণ হয়ে গেছে। আর নয়, আমার আর কাউকেই লাগবে না। আমার শুধু তোমাকে প্রয়োজন, শুধুই তুমি, শুধুই তুমি। অরু রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে। অরু রুদ্র অনুভূতি বুঝতে পারল। সে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে রুদ্রের কানের কাছে যাই ফিসফিস করে বল। আমার জন্য শুধুই তুমি, শুধুই তুমি। আর কখনোই ছেড়ে যাব না। আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। দুজনের চোখেই পানি। রুদ্র অরুর কোমর জড়িয়ে পুনরায় নিজের ভালোবাসায় ডুবিয়ে নিল। অরু রুদ্রের চুল আছড়ে দেয়। এই ভালোবাসার ক্ষণ কখনোই যেন শেষ হবে না। এই ভালোবাসার বন্ধন কখনোই যেন শেষ না হয়। দুই প্রিয় দুজনকেই পেয়ে গেছে। দুজনের প্রেমের একটাই মন্ত্র, শুধুই তুমি। রুদ্র আর অরু লাভবার্ডদের মতো, একজন ছেলে গেছে আরেকজনের ছেড়ে চলে যায়। তারা একে অপরের জন্যই তৈরি। রুদ্র আর অরু তাই। তাদের প্রেম দীর্ঘায়ু হোক। ইতি রুদ্রায়ু।